প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান গত সোমবার সকালে বিমান যোগে দেশ ছেড়েছেন। এই দেশ ছাড়া কি সরকারি সফরে, নাকি তিনি তার পদে ইস্তফা দিয়ে বা ইস্তফা না দিয়ে ক্ষমতার লড়াইতে হেরে গিয়ে দেশ ছাড়লেন, এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দেশে এবং দেশের বাইরে। গতকাল বাংলাদেশ থেকে বেশ কয়েকটা ফোন পেয়েছি এই প্রশ্ন নিয়ে যে দাদা, সেনাপ্রধান কি পালিয়ে যেতে বাধ্য হলেন? কিংবা সেনাপ্রধান যদি পালিয়ে না যান, তবে দেশে যখন নিদারুণ সরকার সংকট চলছে, সংকটকাল একটা, ঠিক তখন কি খুব দরকার ছিল তার এই বাইরে যাওয়া? ভারতের ভেতর থেকেও ফোন পেয়েছি, সেনাপ্রধানের দেশ ছাড়ার খবর কি ঠিক নাকি গুজব, এইরকম সব প্রশ্ন। এটা ঠিক, সেনাপ্রধানের 25শে ফেব্রুয়ারির ভাষণ যেভাবে বাংলাদেশের রাজনীতিতে ঢেউ তুলেছে, যেভাবে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন মোহাম্মদ ইউনূস এবং তার দলবল, তাতে এই মুহূর্তে সেনাপ্রধানের বিদেশ সফর খুব সঙ্গত কারণে অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। সুতরাং খবরের সত্যতা নিয়ে যারা প্রশ্ন করছেন, সেই প্রশ্নটা আদৌ অস্বাভাবিক নয়। আমি তাই প্রথমেই জানার চেষ্টা করব ঠিক এই মুহূর্তে ওয়াকার উজ্জামান কোথায় আছেন। সুতরাং আমার ঢাকার সোর্সকে তাকে ফোন করতে তিনি জানালেন যে ওয়াকার উজ্জামান বিমান যোগে দেশের বাইরে গেছেন, এটা ঠিক খবর। এটাও জানালেন আফ্রিকায় বাংলাদেশের শান্তি বাহিনীর যে সদস্যরা আছেন বিভিন্ন দেশে, তাদের কোনো প্রোগ্রাম ইত্যাদি আছে এবং সেই জন্যই তিনি গেছেন সেখানে, ফিরবেন 3 দিন পর। আমার দিল্লির সূত্রের সঙ্গে যোগাযোগ করলাম, বিষয় ওই একই। ওয়াকার উজ্জামান কি সত্যি বাইরে গেছেন, গিয়ে থাকলে কেন গেছেন? তিনিও একই রকম উত্তর দিলেন। তিনি আরো 2-1টা নতুন খবর দিলেন। বললেন ওয়াকার উজ্জামান সাহেব তার সমস্ত কাজকর্ম, এমনকি কোথায় যাবেন কি করবেন, এই বিষয়টি পুরো নজরে রাখেন অজিত ডোভাল সাহেব স্বয়ং। ডোভাল সাহেব নিয়ন্ত্রণ করেন এমন কথা বলবো না, তবে তিনি প্রতিটি বিষয় ওয়াকার উজ্জামানের জানেন। এই জানানোর ব্যাপারটা যেমন ওয়াকার উজ্জামান সাহেবের পক্ষ থেকেও কিছুটা করা হয়, তেমনি ঢাকায় সেনার সদর দপ্তরে থাকা অন্য সূত্র থেকেও সেই সূত্র কিন্তু তৈরি করে ফেলেছে ভারত 5ই আগস্টের পরপরই, এবং এই সূত্র থেকেও খবর পান ডোভাল সাহেব। কয়েকদিন আগে একটি এপিসোডে বলেছিলাম, যদি কোনো কারণে মোহাম্মদ ইউনূসকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে যে দায়িত্ব সেনাপ্রধানের উপর ন্যস্ত করেছে কে? ভারতই করেছে, নরেন্দ্র মোদীর সরকার করেছে। সেই দায়িত্ব পালনে ওয়াকার উজ্জামান ব্যর্থ যদি হন, তাহলে বিকল্প হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য দিল্লি আরেকজন সেনাকর্তাকেও মনোনীত করে রেখেছে। সুতরাং এই খবর যে নির্ভুল, ওয়াকার উজ্জামান এখন দেশে নেই, ফিরবেন 7 মার্চ, এই খবরটা ঠিক। কিন্তু প্রশ্ন ওঠার ব্যাপারটা এখানেই যে শেষ হয়ে যায় তা তো নয়। প্রশ্ন এটাও যে দেশে একটা সংকট কাল চলছে এখন, এই মুহূর্তে শান্তি বাহিনীর আফ্রিকার প্রোগ্রামের জন্য সেনাবাহিনীর দেশ ছাড়াটা কি খুব জরুরি ছিল? ক্ষমতার লড়াই যে তার শুধু অন্তর্বর্তী সরকারের সঙ্গে তা তো নয়, ক্ষমতার লড়াই তো তার সেনাবাহিনীর ভেতরেও রয়েছে। ফয়জুর রহমানের নেতৃত্বে পাকিস্তানপন্থী গোষ্ঠী তো তৈরি আছেই একটা অভ্যুত্থানের জন্য। তাহলে দেশ ছেড়ে এই মুহূর্তে বাইরে যাওয়ার ঝুঁকি কেন নিলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান? এবং এই সঙ্গে আরো বড় প্রশ্ন, ভারত তাকে এই ঝুঁকি নিতে দিলেন কেন? বুঝতে পারছি আপনার মধ্যে এই প্রশ্ন আসছে, ওয়াকার উজ্জামান দেশে থাকবেন না দেশের বাইরে যাবেন,
এই নিয়ে ভারতের কি মাথা ব্যথা? যদি করেন এই প্রশ্ন, তাহলে আমি বলতে বাধ্য যে ভারত বাংলাদেশের জিও পলিটিক্স এবং সেটা এখন কোন পর্যায়ে এসেছে সেটা আপনি ঠিক জানেন না বা খেয়াল করেন না। আপনার হয়তো মনে নেই যে কিছুদিন আগেই ভারতের সেনাপ্রধান প্রকাশ্যে বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। গল্প করে সময় কাটানোর জন্য এই যোগাযোগটা কিন্তু নয়, রাজনৈতিক বিষয়ে কথা বলতে, এবং ওই যে বললাম জিও পলিটিক্স তারই। গত বছর 5 আগস্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামান সযত্নে সামরিক বিমানে তুলে সামরিক অফিসারদের পাহারায় দিল্লিতে পাঠিয়েছিলেন, সেটাও দুই দেশের সেনাপ্রধানের যৌথ আলোচনার ফলে। কি বুঝলেন তাহলে? যেটাই বুঝুন, দিল্লি থেকে যখন খবর পেলাম যে ওয়াকার সাহেব আফ্রিকায় গেছেন এবং তখন তিনি সেখানে গেছেন, এটাই কোনো দ্বিমত নেই। এবং ভারত যখন সেটা জানে, তখন এটাও জানে যে এই যাওয়াতে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কিংবা ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনো পরিবর্তন হবে না। এবং কোনো বিপদ নেই। কার বিপদ নেই? ওয়াকারুজ্জামানের বিপদ নেই, এবং ভারতের বিপদ নেই, এবং শেখ হাসিনারও বিপদ নেই। কারণ এটা ঠিক হয়েই আছে যে যেমন যত্ন করে দেশের প্রধানমন্ত্রীকে ভারতে পাঠিয়েছিলেন ওয়াকারুজ্জামান, তেমন যত্ন করে তাকে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তার ফেলে আসা পদে বসাবার দায়িত্ব ওয়াকারুজ্জামানের। আর বাংলাদেশের সেনাপ্রধান সেই প্রস্তাবে যে অসম্মত তা নয়, তিনি তার দায়িত্ব পালনের জন্য সম্মত। এই জন্যই তো পিনাকি, ইলিয়াস অ্যান্ড কোম্পানিদের এত রাগ ওয়াকারুজ্জামানের ওপর। এই জন্যই তো তারা সুযোগ খুঁজছে ওয়াকারুজ্জামানের বদলে নতুন সেনাপ্রধানকে নিয়ে বসাবেন, এবং সেজন্য যা করার, যেভাবে জামাতিদের এবং ওখানকার হিজবুল এবং অন্যান্য মৌলবাদী সন্ত্রাসবাদীদের এবং তাদের সংরক্ষণদাতা এই ইউনুসকে তারা সেখানে সমানে উস্কে দিয়ে যাচ্ছেন। নতুন পার্টি তৈরি করার দিন, সেদিন সেনা দপ্তর অভিযান করে তাকে, এই ওয়াকারুজ্জামানকে হটাবার প্ল্যান করেছিল, এবং সেদিন সেই প্ল্যান অনুযায়ী কাজ করবে, অভিযান হবে, সব ঠিক ছিল। আমি এর পূর্বেও বলেছি কথা। কিন্তু জমায়েত একেবারে কি বলবো, না হওয়ার মতো হওয়াতে, মানে প্রায় জমায়েত কিছুই হয়নি, এইটা না হওয়াতে, ঠিক মতো না হওয়াতে ভেস্তে গিয়েছিল সেদিনের প্রোগ্রাম। আর যে পরিস্থিতি এখন উঠে এসেছে বাংলাদেশে, তাতে সেগুড়ে বালি। পাবলিক পেছন ফিরেছে এই সরকার থেকে। 5 আগস্টের সেই উৎকট যে পরিস্থিতিটা হয়েছিল, সেই পরিস্থিতিতে বাধ্য হয়ে ইউনুসকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব। সেই পরিস্থিতি আর এখন নেই বাংলাদেশে। রাষ্ট্রপতিকে দিয়ে কিংবা সেনাপ্রধান অবশ্য সেদিন হি ওয়াজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট প্ল্যানিং টু আউস্ট শেখ হাসিনা, তিনি ছিলেন তার মধ্যে, কিন্তু সেখান থেকে তিনি অনেকটাই ফিরে এসেছেন। সেই পরিস্থিতি আর এখন নেই। রাষ্ট্রপতিকে এবং সেনাপ্রধান কাউকে দিয়ে যা খুশি আর করানো যাবে না। যেহেতু রাষ্ট্রপতি একমাত্র সরাতে পারেন সেনাপ্রধানকে, তাই ওয়াকারুজ্জামানের জায়গায় নতুন সেনাপ্রধানের কথা ভাবছে যারা, তারা মূর্খের স্বর্গে বসে আছেন। সেনাপ্রধান তার দায়িত্বভার গ্রহণ করেছেন 23 জুন 2024-এ। এই পদে তিনি থাকবেন 3 বছর, এবং 22 জুন 2027 পর্যন্ত তিনি সেনাপ্রধান থাকছেন। এর মধ্যে তাকে হটাবার ক্ষমতা ইউনুসের নেই। হ্যাঁ, তিনি সরে যেতে পারেন যদি সেনার মধ্যে কোনো অভ্যুত্থান হয়, যদি নতুন কেউ অভ্যুত্থান ঘটিয়ে বর্তমান সেনাপ্রধানকে হটিয়ে দেয়, ক্ষমতা নিজের হাতে নেয়, যেটাকে বলে আর্মির কু। এই যে কু যদি হয়, তাহলেই সেটাকে সম্ভব হতে পারে। সেই সম্ভাবনা কি আছে? আপনাদের হয়তো মনে আছে, ইতিপূর্বে আমি জানিয়েছি অন্য এপিসোডে যে যারা পাকিস্তানের ISI এর সঙ্গে
খুব হবনবিং করছিল, খুব যাওয়া আসা বেড়ে গিয়েছিল, তাদের যে 20 দাঁত, সেই দাঁতটি ভেঙে দেয়া হয়েছে। সেই দাঁতগুলো ফজলুর রহমানদের কোনো সাড়া শব্দ কি এখন আর পাচ্ছেন না, কারণ তাদেরকে খুব এফেক্টিভলি ইনএফেক্টিভ করে দেয়া হয়ে গেছে। ভারত ইতিমধ্যে ওয়াকারুজ্জামানকে দিয়ে বেশ কিছু ব্যবস্থা কিন্তু নিয়েছে, আর সেজন্যই ওয়াকারুজ্জামান নির্ভয়ে আফ্রিকা যেতে পেরেছেন। তার মধ্যে এই ভয়টা নেই যে তিনি না থাকলে সেই সুযোগে ইউনূস একটা কোনো কিছু করে দিয়ে দেবে ইত্যাদি নেই। যাদেরকে রাষ্ট্রপতি ভবনের যে রাষ্ট্রপতির গার্ড হিসেবে, প্রেসিডেন্সিয়াল গার্ড হিসেবে যাদেরকে সেখানে রাখা হয়েছে, তাদেরকেও বেছে 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 তাদেরকে রাখা হয়েছে। দে হ্যাভ বিন হ্যান্ডপিকড, এবং তাদের হাত দিয়ে আর কিচ্ছু, তাদের ওখান দিয়ে রাষ্ট্রপতির ভবনে অভিযান ঘটিয়ে কিছু করবে এই ক্ষমতা কারণ নেই, এই ক্ষমতাটা আর নেই। তো তিনি এরপরে ওয়াকারুজ্জামান আফ্রিকা থেকে ফিরে আসবেন। ইউনূস অ্যান্ড কোম্পানির সঙ্গে শুরু হবে নেক্সট রাউন্ডের লড়াই। এই যে রাউন্ডটা গেল, অর্থাৎ এই যে গত কিছুদিনের মধ্যে যে রাউন্ডটা গেল, এই রাউন্ডে কে জিতলো কে হারলো, অনেকেই খুব খুশি হচ্ছেন যে প্রথম রাউন্ডে জিতে গেছেন ইউনূস জিতে গেছেন, কারণ তাকে হটানো যায়নি। এবং দ্বিতীয় কারণ কি দেখাচ্ছেন তারা বলছেন ওই যে আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশে, তিনি আর ফিরবেন না, এটা তারা ভুলটা ভাঙবে, 7 মার্চে ভাঙবে এই ভুলটা। ওয়াকারুজ্জামান সেদিন ফিরবেন, এবং যারা ভাবছেন যে জিতে গেলেন ইউনূস, তারা ভুল ভাবছেন। ইউনূস এখন লড়াইতে এখনো পর্যন্ত নক আউট হননি, ঠিকই, তিনি তো এখনো তার শপথে আছেন, সুতরাং নক আউট যে হননি সেটা স্পষ্টই বলা যায়। নক আউট হননি বটে, তবে প্রথম রাউন্ডে কিন্তু পয়েন্টে তাকে হারিয়ে দিয়েছেন, ইউনূসকে হারিয়ে দিয়েছেন ওয়াকারুজ্জামান। কেন বলছে কথাটা? কারণ যিনি অভ্যুত্থানের ভয় না করে, যিনি এই পরিস্থিতিতে আফ্রিকায় গেলেন, একটি বিশেষ শান্তি বাহিনীর সাথে বিশেষ একটি উদ্বোধনের জন্য গেলেন, তিনি নিজের শক্তি সম্পর্কে, নিজের অবস্থান যে তার পাকা হয়েছে সেটা না জানলে, সে সম্পর্কে নিশ্চিন্ত না হলে তিনি দেশ ছাড়তেন না। আর ওয়াকারুজ্জামান তার পদে পাকা হয়েছেন কিংবা নিশ্চিন্ত হয়েছেন তার অধিকার সম্পর্কে, এটাই প্রমাণ করে, এটা বুঝিয়ে দেয় যে শেখ হাসিনাকে নিয়ে যে প্ল্যান তৈরি হয়ে গেছে, আমি বলেছি এর আগে অজিত ডোভালের 3 পয়েন্ট প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী কাজ ঠিকঠাকই চলছে। আপাতত এখনকার মতো এখানেই রাখছি, দেখা হবে পরের প্রতিবেদনে।